মান্তা দিদিকে তোমরা চেনো না। বাল্য বিধবা, গায়ের সকলের পিসি। আমার দিদা হতো। বয়সকালেও বেশ সুন্দর ছিল। ফর্সা টুকটুকে রং, চোখে হাই হাই পাওয়ারের চশমা, লম্বা সুদেহী। তবে গলাটা ছিল বাজখাই। দিদাদের গাছে কুল পাড়া বা তাল কুড়ানো ছিল পাড়ার ছেলেদের কাছে দুঃসাধ্য কাজ। তা দিন হোক বা রাত হোক, দিদাকে চিনতে পেরে যে কেউই দৌড়ে পালাতো। আর দিদা চিনতে পেরে ঠিক বলে দিত বাড়িতে। মান্তা দিদার মধ্যে একটা পুরুষ সুলভ ডাকাবুকো ভাব ছিল। দর্প ভরে রাস্তা দিয়ে হাঁটতো, হাঁটন চলনে বলনে হাম কিসি সে কম নেহি একটা ভাব ছিল। শোনা কথা, পবন দাদু মান্তা পিসির সাথে কিছু একটা খারাপ ব্যবহার করেছিল। তার জন্য সেই আমলেই পবন দাদুকে জেলের ঘানি টানিয়েছিলেন মান্তা দিদি। মান্তা দিদি মা হতে পারেনি। যে বয়সে তার স্বামী মারা গিয়েছিল, তখন মান্তা দিদার মা হওয়ার বয়স হয়নি। তাই ভাইয়ের ছেলে বুড়োকে সবটুকু মাতৃস্নেহ উজাড় করে দিয়েছিল। বুড়োকে এমন ভাবে মানুষ করেছিল যে বুড়ো তার আসল বাবা মাকেই ভুলতে বসেছিল। পিসিকেই সে মা বলতো, পিসি তার জগৎ। বড় হয়েও তার পিসিকেই সে মা বলতো। পিসি সকাল থেকে রাত পর্যন্ত নিজের কাছেই রাখতো বুড়োকে। মণি কাকিমার অবশ্য তা নিয়ে কোনো অভিযোগ বা রাগ কোনোটাই ছিল না। পিসি নাওয়াতো, খাওয়াতো, ঘুম পাড়াতো। বুড়ো গরম চা চেয়ে খেতে পারতো না, তাই পিসি নিজের মুখে চা পুরে জুড়িয়ে বুড়োর মুখে দিত। বুড়ো পাখির মতো হাঁ করে গিলতো অমৃত সম। মান্টা দিদেরা খুব গরিব ছিল, কিন্তু বুড়োকে অভাবে রাখতে মান্তা দিদার খুব কষ্ট হতো। এক অভিনব উপায় বের করেছিল দিদা। রাস্তা দিয়ে যাবার সময় কারো বাড়ি থেকে মাংস বা তালফুলুরি বা লুচির গন্ধ পেলে বুড়োকে জোরে চিমটি কাটতো। হঠাৎ কোনো বাচ্চার কাকিয়ে ওঠা কান্না শুনে গৃহস্থ বেরিয়ে এলে মান্তা দিদা শাসন শুরু করত। অসভ্য জানোয়ার ছেলে, যার বাড়িতে যা হবে তোকে দিতে হবে? গৃহস্থ কি আর কি কিছুই করে না? তখন বছর দশেক আমি, কৈশোরের প্রথম ধাপে পা পেরিয়ে 5টা মেয়ের মতোই দুরন্ত। দুপুর যেন কৈশোরের অবাধ্যতার আসল সময়। তাল বেল কুড়োনো যতই ভাতের উপর শুল হোক, দুপুরকেই বেছে নিতাম ওইগুলো আহরণের জন্য। আর দুপুরই তো নির্জন, চুরির প্রকৃত পরিবেশ। 12টা বাজতে না বাজতেই মান্তা দিদাদের ছোট পুকুরটায় শুরু হতো দাপাদাপি। নব্য সাঁতারুর দল জলের সহ্য ক্ষমতাকে হার মানাতো। সাদা ফ্যাকাশে শরীর, থুতনির দুপাশে পড়ে যাওয়া শ্যাওলা কিছুতেই বিরত করতে পারতো না আমাদের। আগমন ঘটতো মান্তা দিদার। তীব্র গালিগালাজ, পুকুর ফাঁকা হতো। তবে তার আগে দিদাকে রাগানোর জন্য নানা রকম ভাবে আওয়াজ করতাম। মান্তা দিদা সবাইকে চিনতেও পারতো না। চেঁচিয়ে বলতো, সাহস থাকে তো বাবাদের নামগুলো বল, তারপর দেখছি। আমার মতো যারা একটু চালাক দুষ্টু, তারা অন্য নীতি নিলাম। ভিজে গায়ে গামছা ঘষতে ঘষতে দিদাকে গিয়ে সরাসরি বলতাম, দিদা আমি ভাগীরথীর মেয়ে, আমি পালাচ্ছি। বাড়িতে যেন বলবে না দিদা। চশমাটাকে একটু তুলে ভালো করে দেখতো দিদা। আমার অন্য পার থেকে আবার ঝাঁপ দিতাম আমরা। শুধু একটা জিনিস লক্ষ্য করতাম, আমার দিকে দিদা অপলকে তাকাতো। কিন্তু মাঘের এক দুপুরে দিদার কাছে ধরা পড়লাম হাতে নাতে। দিদার গাছে কুল গ্রামে বিখ্যাত যে। বড় গাছ নয়, কিন্তু ডালপালার চাপ খুব। যেমন বড় কুল তেমনি মিষ্টি, নারকুলে কুল আর কি। আমি গাছে উঠেছি, আর রাহুল আর ভুবন নিচে। তারা আমাকে কুল দেখায় নিচে থেকে, আর আমি উপর থেকে পারি। কখনো হাতে পাচ্ছি, কখনো ডাল নাড়াচ্ছি। আর একটু জোরে নাড়া দিলে রাহুল চিৎকার করে বলতেই চুপি চুপি গাছতলায় হাজির দিদা। রাহুল আর ভুবন দে দৌড়।
তাড়াতাড়ি করে নামতে গিয়ে কুলকাটায় আমি ক্ষত বিক্ষত। গাছ থেকে নামতেই দিদা হাতে ধরে ফেললো। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আর হবে না দিদা, মাকে বলো না, খুব মারবে। দিদা কিছু বলল না। কিছু পরে চোখ মুছে দেখি দিদা আমার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে জল। বলল, তেল মাখিস না, কড়ি ফুটেছে। একটু চুপ থেকে আবার বলল, কিরকম রক্ত বেরোচ্ছে দেখ গা দিয়ে। আমাকে বলে কুল পারবি, তবে ওদের নিয়ে আসবি না সাথে করে, তুই একা আসবি। আমি গাছতলায় দাঁড়াবো, তুই যত খুশি তত কুল খাবি। মান্দারিদা হাত ছেড়ে দিল। আমি শান্ত পায়ে চলে যেতে যেতে দেখলাম মান্তা দিদা তখনও আমার পানে পথ চেয়ে তাকিয়ে আছে।